স্যার ক্লাস রেকর্ড করা হচ্ছে। জি, recording is going on. Can anyone tell me what do you mean by the term management? Hello. Arranging something in a proper manner. Arranging something in a proper manner. Anyone left? একজন তো বলছে, তারপরে আর অন্য কেউ? সেফটি ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি শুধু ম্যানেজমেন্ট জানতে চাচ্ছি, শুধু ম্যানেজমেন্ট। সেফটি ম্যানেজমেন্টে পরে আসবো, শুধু ম্যানেজমেন্টটা শুনি আগে। হুম, কেউ বলতে চাচ্ছেন না? আর ক্লাসে একটু পার্টিসিপেশন করতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্টের সিম্পল একটা ডেফিনেশন আছে, চ্যাট বক্সে খেয়াল করেন, লিখছি। ম্যানেজমেন্ট রেফার্স গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। যেমন শুরুতে একজন বলছিলেন কোনো কিছু প্রপারলি অর্গানাইজ করা। কোনো কিছু প্রপারলি অর্গানাইজ করাটা ম্যানেজমেন্টের কাজ না, কোনো একটা ব্যক্তি দিয়ে কোনো কিছু প্রপারলি অর্গানাইজ করে নেওয়া, আদায় করে নেওয়াটা হলো ম্যানেজমেন্টের কাজ। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার। একটু কথা বলতে হবে আর কি ক্লাসে। জি স্যার। তো যেটা বললাম, ম্যানেজমেন্ট মানে হলো অন্যের মাধ্যমে কাজটাকে করিয়ে নেওয়া। ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার পিপল, অন্যের মাধ্যমে কাজটাকে করায় নেওয়া, এটা হলো ম্যানেজমেন্ট। তো এখানে সেফটি ম্যানেজমেন্ট, সেফটি বাই দিস টাইম ইউ নো। তাহলে দুটো সেফটি ম্যানেজমেন্ট একত্র করলে কি হবে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। তো এখানে এই যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে সেফটি পড়াচ্ছি আমরা, আর ম্যানেজমেন্টটাও এখানে সেফটি পার্সপেক্টিভে আসতেছে। এই জন্য সেফটি ম্যানেজমেন্টকে দেখেন এখানে বিভিন্ন নামে ডাকে: অ্যাক্সিডেন্ট প্রিভেনশন, লস প্রিভেনশন, লস কন্ট্রোল, সেফটি ইঞ্জিনিয়ারিং, সেফটি ম্যানেজমেন্ট। তার মধ্যে এই সকল টার্মের মধ্যে সেফটি ম্যানেজমেন্টটা হলো মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড এন্ড ইউজড বাই দি সেফটি প্রফেশনাল। সেফটি প্রফেশনালরা সেফটি ম্যানেজমেন্ট শব্দটা ইউজ করে, তারা অ্যাক্সিডেন্ট প্রিভেনশন ইউজ করে না। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে আমরা ম্যানেজমেন্ট কি বুঝলাম, সেফটি কি সেটাও বুঝলাম, দুটো একত্র করলে কি সেটা একটু বুঝতে হবে। তো এখানে এই অনেক বড় একটা ডেফিনেশন আছে, দেখেন এই যে এত বড়। এটাকে মনে রাখতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনার সেফটি ম্যানেজমেন্টের যে কাজ, এই 6টা কাজ আপনাকে মনে রাখতে হবে সিরিয়ালি। এই 6টা কাজ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন এই সেফটি ম্যানেজমেন্টের ডেফিনেশনে এই কাজগুলোর নাম এখানে বলা আছে, আর কিছু নাই। দেখেন, safety management may be defined as a concern for safe equipment process and layout design. এক নাম্বার, তাহলে এক নাম্বার অ্যাক্টিভিটি দেখেন, সেফ ইকুইপমেন্ট প্রসেস এন্ড লেআউট ডিজাইন। সেফটি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি আমরা দেখাচ্ছি 6টা অ্যাক্টিভিটি। তাহলে এক নাম্বার এই যে দেখেন সেফ ইকুইপমেন্ট প্রসেস এন্ড লেআউট ডিজাইন। তারপর 2 নাম্বার সেফ ওয়ার্ক মেথড ডিজাইন, এই যে সেফ ওয়ার্ক মেথডস ডিজাইন। নাম্বার 3 দেখেন রিক্রুটিং এন্ড রিটেনিং অফ কম্পিটেন্ট এমপ্লয়ি, এই যে রিক্রুটমেন্ট এন্ড রিটেনিং অফ কম্পিটেন্ট এমপ্লয়িজ। তারপর দেখেন প্রমোশন অফ সেফটি অ্যাওয়ারনেস ফ্রম এন ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশনাল স্ট্যান্ড পয়েন্ট। তাহলে এখানে এটাই আছে, প্রমোশন অফ সেফটি অ্যাওয়ারনেস ফ্রম এন ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশনাল স্ট্যান্ড পয়েন্ট। তারপর দেখেন এডুকেশন এন্ড সেফটি এট অল লেভেলস ইন দ্য অর্গানাইজেশন, এই যে দেখেন এডুকেশন এন্ড সেফটি এট অল লেভেলস ইন দ্য অর্গানাইজেশন। লাস্ট ওয়ান managerial and financial support for the moral and ethical responsibility that underline any successful safety program. তো এই জন্যই বললাম এই সেফটি ম্যানেজমেন্টের ডেফিনিশন মনে রাখতে হলে সেফটি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিও মনে রাখা হয়ে যাবে, বা অ্যাক্টিভিটি মনে রাখলে সেফটি ম্যানেজমেন্টের ডেফিনিশনও মনে রাখা হয়ে যাবে। তো এটা একটু ঠান্ডা মাথায় রাখতে হবে যেন আমি এটাকে সুন্দর করে ডিফাইন করি, ডিফাইন করার সময় যেন আমি কোনো একটা এরিয়া বাদ না দিই। ক্লিয়ার? একটা পর্যন্ত
তাহলে এই হলো সেফটি ম্যানেজমেন্টের ডেফিনিশন। তো ডেফিনিশন আর কাজ একই, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট। সেফটি ম্যানেজমেন্টের 6টা কাজ। এখন আপনারা গুগল করে বা অন্য কোনো বই যদি কেউ থেকে থাকে বাসায়, আপনারা কিন্তু দেখবেন সেফটি ম্যানেজমেন্টের আরো অন্যান্য অ্যাক্টিভিটি থাকতে পারে। এই রাইটার এই 6টা অ্যাক্টিভিটি দেখাইছে। আপনারা চাইলে যে কেউ গুগল থেকে আরো 2-একটা অ্যাক্টিভিটি বাড়িয়ে লিখতে পারবেন না তা না, লিখতে পারেন। তবে এই 6টা থেকে বাদ দিয়ে অন্য জায়গায় বাড়াবেন না। এই 6টা দেওয়ার পরে অন্য জায়গা থেকে আরো 2-4টা লিখতে পারেন সময় থাকলে, বা এগুলা একটু ছোট করে লিখে যদি আপনি আরো 2-4টা অ্যাড করতে চান, দ্যাট ইউ ক্যান, এন্ড দ্যাট উইল লিটল বিট ফাস্টার লিড সাম এক্সট্রা মার্কস। বাট কেউ যদি মনে করেন এখান থেকে 2টা ছেড়ে দিব, নতুন করে আরো 4টা লিখবো, নো, সেটা মার্কস বাড়াবে না, খুব বেশি কমাইতে পারে। কারণ এটা আমাদের টেক্সট। এই রাইটারকে আমরা মনে করতেছি আমাদের নলেজ অর্জনের জন্য, এই কোর্সের নলেজ অর্জনের জন্য এই রাইটারের বইটা বেটার। ওকে, দেখেন তাহলে অ্যাক্টিভিটি গুলোকে, সেফটি ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি গুলো আমরা 6টা ভাগে এখানে ভাগ করছে। আমরা 1 বাই 1 খেয়াল করব। নাম্বার 1, ইউ সি সেফ ইকুইপমেন্ট এন্ড প্রসেস ডিজাইন। সবাই কি দেখতে পাচ্ছেন? এখন একটু মাথায় রাখবেন, এখানে পরীক্ষায় যদি অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট আসে, আপনি সবগুলাই কিন্তু আলোচনা করতে হবে ছোট করে। এখন পরীক্ষায় প্রথমটা আলাদাভাবে আসতে পারে, ডিসক্রাইব সেফ ইকুইপমেন্ট এন্ড প্রসেস ডিজাইন অ্যাজ অ্যান অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট। কারণ এটাই ইটসেলফ একটা বড় কোশ্চেন হয়। এখানে দেখেন এটার অধীনে আরো 5-6টা পয়েন্ট আছে। এই তাহলে প্রথমেই এটা বড় করেও শিখতে হবে, যদি এটা আলাদাভাবে আসে তাহলে লিখতে হবে বড় করে। আবার বড় করে শিখে ছোট করার মতো দক্ষতাও থাকতে হবে, যে এটা যদি একসাথে আসে অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট, সে সময় এটাকে আমি ছোট করে লিখব। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা 1 নাম্বার পড়তেছি সেফ ইকুইপমেন্ট এন্ড প্রসেস ডিজাইন। আপনি কিন্তু নাম শুনেই বুঝতে পারতেছেন যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেখানকার যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যে আমাকে ইউজ করতে হবে, বিভিন্ন ইকুইপমেন্ট যে এখানে বসানো হবে উৎপাদনের জন্য বা কার্যক্রম সম্পাদনের জন্য, অথবা কাজগুলা যে করা হবে তার যে ওভারঅল প্রসেস ঠিক করা হচ্ছে, কোন কাজটা কিভাবে করা হবে, এগুলা যেন সেফটি এনশিওর করে, সেফটি মেনটেন করে করা হয়, এটাই এখানে মেইন বক্তব্য। তাহলে দেখেন শুরুর দিকেই লিখেছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে আমি যদি আমার ইকুইপমেন্টটা বসানোর সময় সেফটির কোড এন্ড কন্ডাক্ট মেনটেন করে বসাই, আমি আমার এই প্রতিষ্ঠানে টোটাল প্রসেসটা কিভাবে চলমান হবে, কিভাবে চলবে, তার যে ওভারঅল ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত, এটা যদি আমি সেফটি মেনটেন করে করি, তাহলে কি হবে, আমার কাজ এখনো শুরু হয়নি, তাহলে অ্যাক্সিডেন্ট এখন হবে না। অর্থাৎ কাজ শুরু করার আগেই আমার অ্যাক্সিডেন্টটাকে আমি অনেকাংশে দূর করে ফেলতে পারলাম এটা। এবং বলছে যে আধুনিক প্রতিষ্ঠানগুলোতে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় তার একটা বড় কারণ হলো ইকুইপমেন্ট এন্ড প্রসেস ফেলার, অর্থাৎ ইমপ্রপার ডিজাইনটা প্রপার হয়নি। তাহলে এখন ডিজাইনটাকে আমি যদি প্রপার করতে পারি, ইকুইপমেন্টটা যদি আমি সঠিক নিয়ম কানুন মেনে সেট আপ করতে পারি, তাহলে আমি অনেকাংশে কি করতে পারবো, আমার অ্যাক্সিডেন্ট দূর করতে পারবো এবং প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো এটা। তাহলে এখানে একটা জিনিস বলছে যে ফর এভরি ইনস্টলেশন during its construction 4 aspects are to be studied thoroughly and minutely by a group of specialist people, that is by project management team, to ensure safety of the plant, people, neighboring community and the environment. বলছে 4টা জিনিস আমাকে কি করতে হবে টোটাল এই ইনস্ট্রুমেন্টেশনের সময়, যে আমি ইনস্ট্রুমেন্ট গুলা এখানে আমি ইনস্টল করব বা ডিজাইন ঠিক করব, সে সময় আমাকে 4টা জিনিস প্রপারলি মাথায় রাখতে হবে এবং প্রপারলি গ্রুপ অফ এক্সপার্ট পিপল দিয়ে এটা ইনশিওর করতে হবে। তাহলে এই 4টা জিনিস কি? নাম্বার 1, প্ল্যান্ট লেআউট ডিজাইন পার্সপেক্টিভ। তাহলে প্ল্যান্ট লেআউট, আমরা প্ল্যান বলতে কি বুঝিয়েছি, টোটাল যেখানে আমরা কাজ করব তার ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমরা বলছি প্ল্যান্ট। তাহলে ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, তার যে লেআউট, তার যে ওভারঅল ডিজাইন, এটা আমাকে মাথায় রাখতে হবে। দেন পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম। তাহলে আমি যখন পাইপিং করব, ইনস্ট্রুমেন্ট গুলা বিভিন্ন জায়গায় সেট আপ করবো, তার একটা ডায়াগ্রাম আমাকে তৈরি করতে হবে এবং ডায়াগ্রাম সম্পর্কে আমার কি করতে হবে, মাথায় প্রপারলি প্ল্যান রাখতে হবে। দেন ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনস, ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়াল গুলোকে প্রপারলি স্পেসিফাই করতে হবে।
প্রসেস কেমিস্ট্রি। সেটা কি? প্রসেস ফ্লো ডায়াগ্রাম এন্ড কেমিস্ট্রি অফ অল ম্যাটেরিয়ালস, এটা। আর লাস্ট ওয়ান 5 নাম্বার মেইনটেনেন্স স্কোপ সেফটি এন্ড ফায়ার প্রোটেকশন সিস্টেম। আমি ওভারঅল যে আমার কাজটা এটা যেন প্রপারলি মেইনটেনেন হয় এবং আগুন নির্বাপক অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ফায়ার প্রোটেকশন সিস্টেম সেটার জন্য প্রপারলি মেইনটেইন হয়। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই 4 অ্যাসপেক্টস বলছে কিন্তু লেখছে কিন্তু 5টা, তাহলে এটা ভুল লেখছে কিনা? কেউ একজন বলতে পারেন এই 4 বলতে কি এই প্ল্যান্ট, পিপল, নেইবারিং কমিউনিটি এন্ড এনভায়রনমেন্ট এই 4টাকে বুঝিয়েছে নাকি এই 5টা পার্সপেক্টিভকে বুঝাইছে? স্যার 4টাকে বুঝাইছে। এই 4টাকে প্ল্যান্ট, পিপল, নেইবারিং কমিউনিটি এন্ড এনভায়রনমেন্ট। জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এটাই শিখলাম যে একটা প্রতিষ্ঠানের ইনস্টলেশনের সময় 4টা অ্যাসপেক্ট থেকে আমাকে সেফটি এনশিওর করতে হবে। সেটা হলো প্ল্যান্ট, দেন পিপল, দেন নেইবারিং কমিউনিটি এন্ড এনভায়রনমেন্ট। এখানে প্ল্যান বলতে বোঝাচ্ছে আমার প্রতিষ্ঠানের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার, পিপল বলতে আমার ওয়ার্কফোর্সকে বোঝাচ্ছে, নেইবারিং কমিউনিটি বলতে বোঝাচ্ছে আমার এই প্রতিষ্ঠানের আশেপাশের মানুষগুলোকে, আর এনভায়রনমেন্ট বলতে টোটাল এনভায়রনমেন্টের জন্য যেন ক্ষতিকর না হয়, এই 4টা। আর এই জি আমি স্যার একটু টয়লেটে গিয়েছিলাম তো স্যার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় না স্যার, মানে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে গেছে স্যার। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি তো? ও ও স্যার মানে আমি শুনতে পেয়েছি মানে একজন চ্যাট বক্সে স্যার দিল তো স্যার। চ্যাট বক্সে কোথায় অ্যাটেন্ডেন্স দিছে? একজন দিছে মাই ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। ইন্টারনেট কানেকশন প্রেজেন্ট স্যার মানে প্রেজেন্ট স্যার দিল তো আমি মনে করছিলাম স্যার দিয়েছে আর কি। আমি একটু না, যদি এরকম হয় যে আপনার মনেও হইলো যে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে, তাহলে আপনি ওয়েট করেন আনটিল লাস্ট মিনিট। আমি যখন ক্লাস থেকে বের হয়ে যাব তখন পড়ানো শেষ হলে তখন না বলবেন স্যার আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, ওকে তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু একেবারে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভেই লেখা, এগুলা কিন্তু আপনাদের খুব ভালো পারা উচিত। তো এখন বলছে 4টা দৃষ্টিকোণ থেকে আমি এই সেফটি ইনস্টলেশন প্রোগ্রামটাকে স্টাডি করব, প্ল্যান্ট, পিপল, নেইবারিং কমিউনিটি এন্ড এনভায়রনমেন্ট, এবং এটার জন্য আমাকে 5টা জিনিস করতে হবে। সেই 5টা জিনিসের নাম আমি বলছি। এখন আপনাদের পরীক্ষায় যদি এটা আলাদাভাবে আসে তাহলে এই 5টা জিনিস কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। আর যদি এটা একসাথে আসে তাহলে এই 5টার জায়গায় জাস্ট 1 থেকে 1.5 লাইন বা 2 লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন দিলেই হবে। তাহলে 1 নাম্বার আমাদের এখানে কি ব্যাপারটা আসছে সেটা হলো প্ল্যান্ট লেআউট ডিজাইন। সেফ ইকুইপমেন্ট এবং প্রসেস ডিজাইনের সেফটি এনশিওর করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো প্ল্যান্ট লেআউট ডিজাইনটা সেফটি সহকারে করতে হবে। তাহলে প্ল্যান্ট লেআউট ডিজাইন, আমি প্ল্যান্ট সম্পর্কে অলরেডি বলেছি। তাহলে প্ল্যান্ট লেআউট ডিজাইন এখানে কি করতেছে দেখেন, is made on the basis of the project concept paper and other information as provided by the এই যে PMT project management team। আচ্ছা, তাহলে তারা এখানে কি করবে দেখেন, required safe distances are maintained। অর্থাৎ আমি যেই ধরেন বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব, সেখানে একজনের সাথে আরেকজনের ডিস্টেন্স সেফ কিনা, আমি এমন ভাবে রুম তৈরি করতেছি কিনা যে সেখানের মধ্যে প্রত্যেকের ডিস্টেন্স প্রপারলি মেনটেন হবে এরকম। বা আমি যদি অ্যারেঞ্জমেন্ট করি একজন অফিসার এক একটা জায়গায় বসবে, তাদের সাথে ডিস্টেন্স মেনটেন হয় কিনা। বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যে আমি সেট আপ করবো, একটা ইনস্ট্রুমেন্টের সাথে আরেকটা ইনস্ট্রুমেন্টের ডিস্টেন্স প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা। অপারেশনাল এন্ড মেইনটেনেন্স ফ্লেক্সিবিলিটি, আমার এই ইনস্ট্রুমেন্ট গুলা যে আমি বসাবো, ইকুইপমেন্টস গুলা, এগুলার অপারেশনাল অথবা মেনটেন করার জন্য সময় সময় পরিবর্তন করা যাবে কিনা। ইজিনেস আর টু বি এনশিওরড, এবং এটা সহজভাবে করা যাবে এটা এনশিওর করা হচ্ছে কিনা। তারপর দেখেন ফায়ার নেটওয়ার্কস, ফেল সেফ ইন্টারলকস এন্ড মনিটরস আর প্রভাইডেড ইন দ্য প্রপার লোকেশন। এই সকল জিনিসগুলা প্রপারলি মেনটেন হয় কিনা প্ল্যান্ট লেআউটের সময়, এটা আমাকে এনশিওর করতে হবে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার সময়ই যে ইনফ্রাস্ট্রাকচার আমি ডেভেলপ করতেছি, ইনস্ট্রুমেন্টেশন করতেছি, তার সকল কিছু যেন সেফটির কোড অফ কন্ডাক্ট মেনটেন করা হয়। এরপরে দেখেন পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম, যেটা P&I ডায়াগ্রাম should be thoroughly studied so that piping and instrumentations are adequate and properly placed, যেটা বললাম আমি।
পাইপিং এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট গুলা যেন এডিকুয়েটলি বসানো হয় এবং প্রপারলি বসানো হয়, এই জিনিসগুলা মেনটেন করতে হবে। এবং consequences of power and each instrument failure are to be studied carefully, যে আমি যে এই ইনস্ট্রুমেন্ট গুলা বসাচ্ছি, পাইপিং করতেছি, এগুলা যদি কোনোটা ফেল করে তাহলে আমার কি ধরনের পরিণতি হতে পারে এটা স্টাডি করতে হবে। তো এই জন্য আপনি যখন কোনো একটা কাজ করবেন, আপনি যদি এটার নেগেটিভ পরিণতি কি হইতে পারে তা স্টাডি করেন, তাহলে কিন্তু আপনার এই কাজে খুব সিনসিয়ারিটি আসবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হ্যালো, আমার কথা শুনতে পান কিনা সেটাও তো আমার একটু ইনশিওর হইতে হবে, ইন্টারনেটের বিষয় তো মাঝে মাঝে একটু টাচ করতে হবে। আচ্ছা, এরপর জি স্যার। শোনা যায়। আচ্ছা, এরপর 3 নাম্বার দেখেন, এটা এখানে 2 নাম্বার লিখছে, এটা 3 নাম্বার হবে। সেটা হলো equipment failure not only disrupts the operation of a process but also cause serious accident events. তাহলে আমি যে এখানে ইকুইপমেন্ট গুলো বসাবো, 3 নাম্বারের কথা বলছি, এই যে আমার যে অ্যাক্টিভিটি ছিল ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, যেটা তো এটাই বলছে যে আমি যদি এই ইকুইপমেন্ট ফেলিয়ার, এটা শুধুমাত্র প্রতিষ্ঠানের ওভারঅল প্রোডাকশন সিস্টেমকে বাধাগ্রস্ত করবে না, এটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। তাইলে আমাকে কি করতে হবে, প্রত্যেক ইনস্টলেশন এন্ড ফেব্রিকেশন এটা যেন তার রিলেভেন্ট স্ট্যান্ডার্ড এন্ড কোড প্রপার প্রসিডিউর মেনটেন করে করা হয়, ইকুইপমেন্টটা বসানো হয়, এটাই বলা হয়েছে এখানে, আর কিছু না। দেন নাম্বার 4, a comprehensive study of the process flow diagram are to be carried out to evaluate the extent of hazard from the raw material, intermediate products, তারপরে প্রোডাক্ট এন্ড ক্যাটালিস্ট এন্ড আদার ইনহিবিটরস ওয়াস্ট এটসেট্রা ডিফারেন্ট কন্ডিশন অফ দি প্রসেস। অর্থাৎ এই প্রসেসটা রেডি করার সময় তার বিভিন্ন ধাপে কম্প্রিহেনসিভ স্টাডি করতে হবে। যে স্টাডি করতে হবে কিসের উপরে, যে আমার এই র মেটেরিয়াল বা বিভিন্ন প্রোডাক্টের কারণে, বিভিন্ন ওয়েস্টের কারণে আমার এখানে কি কি হ্যাজার্ড তৈরি হতে পারে এবং সেই হ্যাজার্ডের মাত্রা কি। হ্যাজার্ড ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট সেটাও হ্যাজার্ড, একেবারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যেতে পারে এমন সিচুয়েশন তৈরি হলো, সেটাকে আমরা হ্যাজার্ড বলবো। আমরা হ্যাজার্ড চ্যাপ্টার পরে আলোচনা করব। হ্যাজার্ড মানে হলো প্রবাবল সিচুয়েশন হোয়ার অ্যাক্সিডেন্ট মে হ্যাপেন, এটাকে আমরা বলি হ্যাজার্ড রিস্ক। তো এই প্রত্যেকটা সিচুয়েশনেই আমাকে কি করতে হবে, হ্যাজার্ডটাকে প্রপারলি ইভ্যালুয়েট করতে হবে এবং এখানে হ্যাজার্ডের মাত্রা কতটুকু সেটাকে মাথায় রাখতে হবে। হ্যাজার্ডের মাত্রা যদি বেশি হয় তাহলে দ্যাট ইজ এ সিরিয়াস ইস্যু এন্ড উই নিড টু বি কনসার্নড অ্যাবাউট ইট। হ্যাজার্ডের মাত্রা যদি একেবারেই নেগলিজিবল হয়, যে এটা তেমন কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবে না, দেন উই ক্যান ইগনোর ইট। এই ব্যাপারে কম্প্রিহেনসিভ স্টাডি থাকতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ টু এনশিওর সেফটি। আচ্ছা, দেন নাম্বার 5 ইউ সি proper fire water piping, fire water reserve, fire pumps, fume and gas detection system, alarm system, fire extinguisher, foam trailers, fire truck, etc. are to be provided on the basis of the merit of the hazard existed in the plant. অর্থাৎ আপনার যে ফায়ার সিস্টেম, যেটা অগ্নি নির্বাপক ব্যবস্থা, যেটা তার হ্যাজার্ডের ধরন অনুযায়ী এটা কি পরিমাণ রিস্কি আমার এই প্রতিষ্ঠানের জন্য, সেটার রিস্কের ধরন অনুযায়ী আমাকে এই বিভিন্ন ধরনের সিস্টেম চালু করতে হবে ফায়ার থেকে বাঁচার জন্য। এখন সেটা যদি খুবই সিভিয়ার অ্যাটাক হয়, যে হ্যাঁ এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা খুবই স্ট্রং করা দরকার, তাহলে আমাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা করতে হবে। আবার ব্যাপারটা যদি এরকম হয় এখানে মানে ফায়ার হ্যাজার্ডটা খুবই উইক, এখানে ফায়ার লাগার সম্ভাবনা খুবই কম বা লাগলেও সেটা সিভিয়ার হওয়ার চান্স নাই, তাহলে সেক্ষেত্রে আমার খুব বেশি সিরিয়াস না হলেও হবে। সোজা কথা, নাম্বার 5-এ আমার অগ্নি নির্বাপক ব্যবস্থা বা যেটাকে আমরা বলছি মেইনটেনেন্স ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেমটা যেন আমি প্রপারলি মানে কন্ট্রোলে রাখতে পারি এটা। এখন পরীক্ষায় এটা যদি আলাদাভাবে আসে সেফ ইকুইপমেন্ট এন্ড প্রসেস ডিজাইন, তাহলে এই প্রত্যেকটা জিনিসই এইভাবে এক্সপ্লেন করে একটু ভালো করে লিখতে হবে। আর যদি অ্যাক্টিভিটিস অফ সেফটি ম্যানেজমেন্ট আসে তাহলে প্রত্যেকটার পার্টে 1 থেকে 2 লাইনের একটা ডেসক্রিপশন দিলেই হয়ে যাবে।
আচ্ছা, এখন আমাদের প্রথম পয়েন্টসটা সেফ ইকুইপমেন্ট এন্ড প্রসেস ডিজাইন, এটা সবার বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে 5টা পয়েন্টস, এগুলা আমরা আলোচনা করব, এগুলা ছোট ছোট, বেশি বড় না। তারপরে দেখেন সেফ ওয়ার্ক মেথড ডিজাইন নাম্বার 2। তো এখানে ওয়ার্ক মেথড বলতে বোঝাচ্ছে, সবাইকে বুঝতে পারতেছেন যে আমার এখানে যে কাজগুলা হবে আমার এই প্রতিষ্ঠানে, সেগুলা কোনো কাজ কোনো একটা ব্যক্তি এককভাবে করবে, কোনো কাজ কয়েকজন মিলে গ্রুপ আকারে করবে। সেইখানে কাজগুলা কি আমার টোটাল প্ল্যান্ট অপারেশন, প্রোডাকশন, আবার এগুলাকে মেনটেন করা, এবং আমার এই প্রোডাকশনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ইকুইপমেন্টস, পাইপিং, প্ল্যান্ট ইনস্টল করতে হবে। তো এই যে আমার টোটাল যে মেথড অফ ওয়ার্ক, এই মেথড অফ ওয়ার্কের প্রত্যেকটা ধাপে আমি যখন কাজ করব, আমি সেফটি কোড এবং সেফটি কন্ডাক্ট, যে ইনস্ট্রুমেন্ট বসাবো সেই ইনস্ট্রুমেন্ট কিভাবে বসাতে হবে, কিভাবে চালাতে হবে, কোন জায়গায় বসাতে হবে, কতটুকু দূরত্ব রাখতে হবে, যা যা নিয়ম কানুন যা বলা আছে প্রত্যেকটা জিনিস মেনটেন করে যেন আমি এটা করব, আমি আমার ডিজাইনটা তৈরি করব এবং কাজগুলো করব। এটা হলো সেফ ওয়ার্ক মেথড ডিজাইন। দেখেন এখানে লাস্টের একটা লাইনে কিন্তু আপনি পুরো এই সেফ ওয়ার্ক মেথড ডিজাইনের সামারিটা পেয়ে যাবেন। সেটা কি? all the technologies of the world will be useless if we do not follow the norms. অর্থাৎ এই টেকনোলজিটা, এই ইনস্ট্রুমেন্টটা, এই ইনস্টলেশনটা, এই অপারেশনটা, এই কাজটা কিভাবে করা হবে তার একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে। সেটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার সকল টেকনোলজি ইউজলেস হবে, এটা আপনাকে ক্ষতির কারণ হবে, লসের কারণ হবে, লাভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ওয়ার্ক মেথড ডিজাইনটাকে সেফটি সহকারে মেনটেন করতে হবে। Then number 3, recruiting and retaining of competent employees. যে বলা হয়েছে এক্সপিরিয়েন্সড এবং স্কিলড ম্যানপাওয়ার ইজ ওয়ান অফ দি ভ্যালুয়েবল অ্যাসেট অফ এনি অর্গানাইজেশন। আর একটা প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি, তার রিপুটেশন, এই সব কিছুই কিন্তু দক্ষ লোকের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রেই। তো এই জন্য, এবং দক্ষ এমপ্লয়িরা কি করে, তারা ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য কাজগুলা যথেষ্ট সচেতনভাবে, যথেষ্ট দক্ষতার সাথে করে, স্বাভাবিকভাবে কি আপনার সেফটি এনশিওর হবে। তাহলে সেফটি ম্যানেজমেন্টের একটা কাজ হলো ওই প্রতিষ্ঠানের জন্য দক্ষ লোক নিয়োগ দেওয়া এবং দক্ষ লোকগুলাকে ধরে রাখা। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। তারপর নাম্বার 4 দেখেন, প্রমোশন অফ সেফটি অ্যাওয়ারনেস ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশনাল স্ট্যান্ড পয়েন্ট। এটা আমরা যেটা বলেছি, সেফটি পড়ানোর সময় আমি বলছিলাম সেফটিকে ব্যক্তি পর্যায় থেকে যেমন সেফটি এনশিওর করার চেষ্টা করতে হবে, এটাকে টোটাল আপনার যে প্রতিষ্ঠানের প্রত্যেকটা জায়গা থেকে, একেবারে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে টপ লেভেল ম্যানেজমেন্ট, পুরো অর্গানাইজেশন যেন এই সেফটি এনশিওর করার জন্য সবসময় রেডি থাকে। তাইলে আপনি এককভাবে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেফটি এনশিওর করতে পারবেন না। সেফটি এনশিওর করতে হলে আপনি এককভাবে এবং প্রতিষ্ঠানের সবাই যেন সেফটি এনশিওর করার জন্য চেষ্টা করে, সেটা এনশিওর করতে হবে। এই জন্য বলা হয়েছে সেফটি অ্যাওয়ারনেস প্লেসেস এ ভাইটাল রোল ইন অ্যাক্সিডেন্ট প্রিভেনশন প্রোগ্রাম অফ অ্যান অর্গানাইজেশন। সকলে যেন সেফটি সম্পর্কে সচেতন থাকে, ব্যক্তি নিজে, মালিক নিজে, ম্যানেজিং ডাইরেক্টর নিজে, এবং প্রত্যেকটা এমপ্লয়ি সবাই যেন সেফটির ব্যাপারে সজাগ সচেতন থাকে। এটা এনশিওর করতে হবে সেফটি এনশিওর করার জন্য। এই কাজটা করবে যারা সেফটি ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে। কারণ একটা অথরিটি নাই এমন একটা ব্যক্তি এসে যদি বলে তোমাকে সেফটি এনশিওর করার জন্য এই কাজটা করা দরকার, সে নাও করতে পারে। কিন্তু সেফটি ম্যানেজমেন্টের দায়িত্বে যে লোক থাকবে তার উচিত হবে প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তিকে এই ব্যাপারে সচেতন করা। এই জন্য একটা কথা বলছে মাঝখানে, দেখেন, পিপল নেভার প্ল্যান টু ফেল বাট ইউজুয়ালি ফেল টু প্ল্যান। মানুষ সময় মতো প্ল্যানটা করে না। এই জন্য প্রতিষ্ঠানের সেফটি ম্যানেজমেন্টের একটা বড় দায়িত্ব হলো প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তিকে সেফটি সম্পর্কে সচেতন করে তোলা, এবং তারা যেন সেফটি এনশিওর করার জন্য যে কোড অফ কন্ডাক্ট আছে সেগুলো মেনটেন করে, এটা এনশিওর করা। ঠিক আছে? এটা এই জন্যই বলা হচ্ছে প্রমোশন অফ সেফটি অ্যাওয়ারনেস, অর্থাৎ সেফটি সম্পর্কে সচেতনতাকে বাড়াই দেওয়া। এরপরে দেখেন নাম্বার ই বলছে এডুকেশন এন্ড সেফটি এট অল লেভেল ইন দ্য অর্গানাইজেশন। কেউ আবার মানে একটার সাথে একটা কনফিউজড হয়েন না। চার হলো সেফটি সম্পর্কে সচেতনতাকে বাড়ানো, আর 5 নাম্বার হলো সেফটি কিভাবে তুমি সেফ থাকবা এই ব্যাপারে ট্রেনিং দেওয়া, শিক্ষা দেওয়া।
এই যে দেখেন, people will make mistake as they are not proper to be infallible. আবার বলছে hazard analysis recognize that all the hazards cannot be eliminated totally. সকল ধরনের হ্যাজার্ড প্রতিষ্ঠান থেকে দূর করা সম্ভব নয়। তাহলে নিজেদেরকে সচেতন থাকতে হবে, এই শিক্ষা নিতে হবে যে আমার প্রতিষ্ঠানে আমাকে সচেতন থাকার জন্য সবসময় সতর্ক থাকতে হবে এবং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর প্রথমটা বলছে কি যে পিপল উইল মেক মিস্টেক অ্যাজ দে আর নট প্রপার টু বি ইনফলিবল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা অনেক সময় মানুষ বুঝতে পারে না। তাহলে আমাদের ভুল হতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে আমি ভুল করতে পারি, কাজে আমাকে সচেতন থাকতে হবে, তার ভুলের পরিমাণ কম হয়। আর যে খালি কাজ করে এবং নিজের যে ভুল হতে পারে এই ব্যাপারে সবসময় মাথা চিন্তা করে না, তার দ্বারা বরং বেশি ভুল হয়। তবে ভুল হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করে আবার কনফিডেন্ট লেস হওয়া যাবে না আর কি, সেটা। এবং প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়িকে সেফটি কিভাবে মেনটেন করতে হবে সে ব্যাপারে ট্রেনিং দেওয়া। এই যে দেখেন লেখা আছে প্রপার সিলেকশন অফ দি ওয়ার্কার স্টাফ সুপারভাইজার। সিলেকশনের সময় আপনার দক্ষ লোক নিতে হবে যেন সে সেফটি মেনটেন করতে পারে। নেসেসারি ট্রেনিং ফর দি জব, সেই জবটা ভালোভাবে করার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দিতে হবে যেন সে সেফটি মেনটেন করে করতে হয়। এডুকেটিং দেম অ্যাবাউট দ্য হ্যাজার্ড, এই কাজ করার জন্য কি কি রিস্ক আছে তাকে এই ব্যাপারে সচেতন করে তোলা। তোমাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এইখানে এই রিস্ক আছে। about hazard and safety will undoubtedly improve the safety management system. আপনি যখন এই ধরনের পদক্ষেপ নেবেন বা সেফটি ম্যানেজারের পক্ষ থেকে যখন প্রতিষ্ঠানের জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তাহলে অটোমেটিক্যালি প্রতিষ্ঠানের কি হবে, সেফটি বেড়ে যাবে, সেফটি ম্যানেজমেন্টটা ইমপ্রুভ হবে, সেফটি এনশিওর হবে, রিস্ক কমে যাবে, অ্যাক্সিডেন্ট কমে যাবে। দেন লাস্ট ওয়ান, ম্যানেজারিয়াল এন্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দি মোরাল এন্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিস। এটা কি বলছে, দি বেসিক কজেস অফ অ্যাক্সিডেন্ট আর পুয়ার ম্যানেজমেন্ট পলিসিস এন্ড ডিসিশনস ইন এডিশন টু পার্সোনাল এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। বলছে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাক্সিডেন্টের মেইন কারণটাই হলো ম্যানেজমেন্টের বিভিন্ন পলিসি এবং ডিসিশন সংক্রান্ত দুর্বলতা। এর বাইরে আছে বিভিন্ন ব্যক্তি পর্যায়ের কারণ এবং এনভায়রনমেন্টাল কারণ। এখন টু এস্টাবলিশ এ গুড সেফটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইট ইজ নিডেড টু হ্যাভ এ ওয়েল ডিজাইন প্ল্যান্ড proper equipment, training, placement of manpower, equipment and material purchase policy, safety awareness and high morale of employees, etc. তাহলে প্রতিষ্ঠানের সেফটি ম্যানেজমেন্টকে প্রপারলি রান করতে হলে, সেফটি ম্যানেজমেন্টকে ঠিকভাবে কাজে লাগাতে হলে আমার প্রতিষ্ঠানের যে টোটাল প্ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেটা ওয়েল ডিজাইন হতে হবে, ইকুইপমেন্ট গুলা প্রপারলি সেট আপ করতে হবে, ট্রেনিং থাকতে হবে এমপ্লয়ীদের জন্য, ম্যান পাওয়ারকে জায়গা মতো প্লেস করতে হবে, যে যেই কাজে দক্ষ তাকে সেই কাজ দিতে হবে। ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়াল পারচেজ পলিসি, আমি ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল কেনার সময় এমন ম্যাটেরিয়াল কিনবো যেগুলা প্রপার, যেগুলা ভালো, যেগুলা দুদিন পরে পরে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে এমন কিনবো না। সেফটি অ্যাওয়ারনেস, প্রতিষ্ঠানের সকল পর্যায় থেকে সেফটির ব্যাপারে সচেতন করে তোলা এবং প্রতিষ্ঠানের প্রত্যেকটা এমপ্লয়িকে সেফটির ব্যাপারে মোটিভেশন করা। এই all these activities as stated above will be ineffective without managerial and financial support. এবং এই যে আমি ম্যানেজারকে দায়িত্ব দিচ্ছি সেফটি এনশিওর করার জন্য, এবং সে সেফটি এনশিওর করার জন্য যেভাবে যা কিনতে চায়, যেই ট্রেনিং ব্যবস্থা করতে চায়, যে ইকুইপমেন্ট কিনতে চায়, যেই ম্যান পাওয়ার হায়ার করতে চায়, তাকে আমার সেজন্য কি করতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট না দিলে আলটিমেটলি সকল প্ল্যান হবে কিন্তু এগুলাই কোনো কাজে আসবে না। এখানে এই মোরাল এন্ড ইথিক্যাল জায়গা থেকে ম্যানেজারদেরকে সেফটি ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকবে তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিবে। এটা সেফটি ম্যানেজমেন্টের একটা অ্যাক্টিভিটি, যে এটা ম্যানেজমেন্টকে বোঝানো, মালিক পক্ষকে বোঝানো যে সেফটি এনশিওর করার জন্য আমাদের এই দরকার, এগুলো আমাদের মোরাল এবং ইথিক্যাল দায়িত্বের মধ্যেই পড়ে। ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, জি, এটা স্যার। একেবারেই থিওরিটিক্যাল একটা কোশ্চেন, লেকচারটাও কিছুটা বোর্ড হওয়ার কথা, কিন্তু কিছু করার নেই। এখন আমার এটা শেষ হয়েছে, নিজেরা এটা বাসায় পড়বেন। এখানে কোনো কনফিউশন থাকলে আমরা নেক্সট ক্লাসে আলোচনায় আসতে পারি। এখন আমরা মনোযোগ দিয়ে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স দেন ঠিক মতো। আপনাদের সেকশন তো এ, তাই না? জি স্যার। আচ্ছা, আইডি 1 Yes, sir. 2 ইয়েস স্যার। 3 নাই 4 Yes, sir. 5 ইয়েস স্যার। 6 7
sir. Sir, role 6 present, sir. Role 6 present. Okay. 8, Yes, sir. 10, Yes, sir. 13, Present, sir. 14, Present, sir. 15, 16, Present, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Present, sir. 21, Yes, sir. 23, 24, Present, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 29, Present, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Present, sir. 33, Yes, sir. 34, Present, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Present, sir. 41, Present, sir. 42, Present, sir. 43, Yes, sir. 44, Present, sir. 45, 46, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 50. Yes, sir. Riyadh 003, Yes, sir. 006, Riyadh sir. 06. Okay, 025. Yes, sir. 006. জি দেয়া হয়েছে। আচ্ছা, এখন যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স দেয় নাই তারা যদি থেকে থাকেন তাহলে বলতে পারেন রেগুলার 45, রেগুলার 23 এন্ড রেগুলার 15 15। স্যার রিয়ার 25 দেওয়া হয়েছে স্যার। জি আচ্ছা, ক্লাসের সংখ্যা যদি 45 হয় তো এই তিনজন ছাড়াই আপনাদের 44 হয় কেমনে? ক্লাসের বাইরে কেউ জয়েন করেছেন? আচ্ছা 23 কি এতক্ষণে আসলেন? 23 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানেই রাখলাম। ভালো থাকেন। নেক্সট দিন আমরা ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড চ্যাপ্টার শুরু করব। আপনারা এই চ্যাপ্টারটা পুরোটা ভালো করে পড়বেন। এখানে কোনো টপিকে যদি কনফিউশন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।